নমস্কার বন্ধুরা। নো টক্স উইথ পাকিস্তান, ভারতের নেওয়া এই সিদ্ধান্ত কতটা সঠিক সেটা আজকের ভিডিওয়ে আরো একবার প্রমাণ হবে। 6ই সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ডিফেন্স ডের একটা অনুষ্ঠানে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনির এক বিবৃতিতে জানান যে 1948, তারপর 1965, তারপর 1971 এবং 1999-এর কার্গিল যুদ্ধে হাজারেরও বেশি পাকিস্তান সেনা প্রাণ দিয়েছে পাকিস্তান এবং ইসলামের জন্য। এখন এই কথাটা আসার পরে কিন্তু সবাই চমকে উঠেছে। তার কারণ 1999 সালে কার্গিল যুদ্ধের পর থেকে আজ 25 বছর ধরে পাকিস্তান কিন্তু উল্টো গানই শুনিয়ে যাচ্ছিল। এখন হঠাৎ করে আসিফ মুনির এই কথা বলার ফলে দুজনের মধ্যে কোনো একজন মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেল। একজন হলেন পারভেজ মুশারফ, 1999 সালে পাকিস্তানের সেনাপ্রধান। তিনি থেকে শুরু করে তারপরে সবাই একই কথা বলে এসছেন যে এই যুদ্ধে 1999 যে কার্গিল যুদ্ধ হয়েছিল তাতে পাকিস্তান সেনার কোনো রকম প্রত্যক্ষ ভূমিকা ছিল না, এই যুদ্ধ লড়েছে মুজাহিদরা। আজকে এসে মুনির এই গল্প বলার পরে কিন্তু হয় মুনির মিথ্যাবাদী প্রমাণ হলেন, আর নালে পারভেজ মুশারফ মিথ্যাবাদী প্রমাণ হলেন। আজকের ভিডিওয়ে আমরা এটাই জানবো যে 1999-এর কার্গিল যুদ্ধের পরিপ্রেক্ষিতে পাকিস্তান প্রত্যেকবার মিথ্যা কথা বলেছে এবং তার ফলে দুনিয়ার সামনে বারে বারে সে নিজেকে খেলো প্রমাণ করেছে। আর তার সাথে এই যুদ্ধের জন্য পাকিস্তান এবং ভারতের একটা করে বড় ক্ষতি হয়ে যায়, যেটাও কিন্তু আমরা জানবো আজকের ভিডিওতে। 1999 সালের মে থেকে জুলাই এই সময় কার্গিল যুদ্ধ সংগঠিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। কার্গিল জেলা এবং কার্গিল শহর এটি অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে। 1971 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলে ভারত এবং পাকিস্তানের মধ্যে 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তি অনুযায়ী দুটো দেশই প্রতিশ্রুতিবদ্ধ হয় যে লাইন অফ কন্ট্রোলকে তারা কেউই লঙ্ঘন করবে না। কার্গিল যেহেতু এমন একটা পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত যেখানে সারা বছরের বেশিরভাগ সময়টাই প্রচন্ড শীত থাকে এবং শীতকালে তো বরফাবৃত হয়ে যায়, আর এরই সুযোগ নিয়ে শীতকালে পাকিস্তান সেনা অনুপ্রবেশ ঘটায় এই কার্গিল সেক্টরে এবং তারই ফলশ্রুতি হয় মে মাসে এই কার্গিল যুদ্ধ। চোরের মতো তারা কার্গিলে অনুপ্রবেশ করে, ফলে ভারতকে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আসলে পাকিস্তান 1998 সালে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে। পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার পরেই তার মনে ইচ্ছে জাগে যে ভারতকে ধমকাবে। আসলে পাকিস্তানের স্মৃতিশক্তি একটু কম, তাই তারা ভুলে গেছিল যে 1998 থেকে 25 বছর আগে 1974 সালেই ভারত কিন্তু পারমাণবিক পরীক্ষা করে বসে আছে। এই যুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু প্রাথমিকভাবে পাকিস্তানি অ্যাডভান্টেজে ছিল। তার কারণ পাকিস্তান যেহেতু চোরের মতো পাহাড়ের উপরে উঠে বসেছিল, তাই আমাদেরকে কিন্তু আক্রমণটা করতে হচ্ছিল নিচে থেকে। যেহেতু ওপরে যে থাকে সে পুরো ভিউটা পায়, তাই সে কিন্তু যে কোনো যুদ্ধেই অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরের স্কারডু থেকে কার্গিলের দূরত্ব মাত্র 173 কিলোমিটার। ফলে স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর জন্য রসদ এবং অস্ত্রশস্ত্র পাঠানোর ক্ষেত্রে পাকিস্তানের অনেক সুবিধা হচ্ছিল, তাদের বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছিল না। কিন্তু এত অ্যাডভান্টেজ পরিস্থিতির মধ্যে থেকেও তারা এটা বুঝতে পারেনি যে তাদের সামনে যে সেনা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, পৃথিবীর অন্যতম ডিসিপ্লিন, এফিসিয়েন্ট এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে তারা সবসময় তৈরি থাকে। এরম একটা ডিসিপ্লিন সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে যে তারা কিছু করতে পারবে না, এটা তারা কিন্তু বুঝতে পারেনি। তার কারণ তারা বোধহয় অতটা ডিসিপ্লিন নয়। ফলে এইরকম প্রতিকূল অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়েও ভারত অপারেশন বিজয় স্টার্ট করে। এরপরে কিন্তু পাকিস্তান আস্তে আস্তে পিছু উঠতে শুরু করে। যুদ্ধ যখন প্রবল আকার ধারণ করে এবং পাকিস্তান যখন বুঝে যায় যে আর ভারতের সঙ্গে পেরে ওঠা বোধহয় যাবে না, তখন প্রত্যেকবারের মতো তারা পৌঁছয় আমেরিকার কাছে সাহায্যের জন্য। সেই সময় তৎকালীন প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তিনি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বলেন যে আগে সেনা প্রত্যাহার করার জন্য তারপরে কথাবার্তা হবে। কিন্তু দেখুন, এই সময় নওয়াজ শরীফ বলেন যে পাকিস্তান তো এই যুদ্ধ করছেই না, এই যুদ্ধ তো করছে মুজাহিদরা।
এইখানে পাকিস্তানের একটা মিথ্যে কিন্তু ধরা পড়ে যায়। তার কারণ যদি মুজাহিদরাই যুদ্ধ করে থাকে তাহলে পাকিস্তান কেন আমেরিকায় পৌঁছচ্ছে? পাকিস্তানের উচিত ছিল তো আমেরিকার বদলে দিল্লিতে আসা এবং ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা। সেটা না করে তারা আমেরিকায় পৌঁছে গেল যুদ্ধ বন্ধ করার জন্য, অথচ বলছে যে তাদের কোনো ইনভলভমেন্টই নেই এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে। যাই হোক, অনেক আলাপ আলোচনার পর 4 জুলাই 1999 পাকিস্তান সেনা প্রত্যাহারের ঘোষণা করে। কিন্তু আমি আগেও বলেছি যে ভারতের মতো ডিসিপ্লিন আর্মি পাকিস্তান নয়, ফলে পাকিস্তানের বেশ কিছু অংশের মিলিটারি পার্সন এবং জঙ্গিরা তারা কিন্তু এই যুদ্ধ চালিয়ে যায়। শেষ অবধি 26 জুলাই 1999-তে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এইবারে আরো একটা খেলা দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ভারত প্রথমতই পাকিস্তানের যে সমস্ত সৈনিকরা নিহত হয়েছিলেন ভারতের মাটিতে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করতে গিয়ে, তাদেরকে ভারত ফিরিয়ে দিতে চায় পাকিস্তানের কাছে, এবং যে সমস্ত সেনা বন্দী হয়েছিল তাদেরকেও ভারত ফিরিয়ে দিতে চায়। এবং ভারত প্রমাণ দেখায় যে পে বুক, ইউনিফর্ম এবং তাদের কাছ থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তা থেকে এটা প্রমাণ হয়ে যায় যে তারা পাক সেনা। কিন্তু পাকিস্তান এই সময় আবার মিথ্যা কথা বলে যে যে সমস্ত সেনা মারা গেছে তারা তাদের সেনাবাহিনীর অন্তর্ভুক্ত নয়। এ কেমন একটা দেশ যে সেনা তার দেশের জন্য, সে হতে পারে আমাদের না হোক, অন্যের হোক, ভারত হোক বা পাকিস্তানের যেই হোক, সে তার নিজের দেশের হয়ে লড়াই করছে আর দেশ তাকে স্বীকারই করতে চাইছে না যে সেই সেনা তাদের। এর থেকে অদ্ভুত আর কি করতে পারে? শেষ পর্যন্ত ভারত যখন দেখে যে পাকিস্তান কোনোভাবেই নিহত সেনাদের নিতে রাজি হচ্ছে না, তখন ভারতই জেনারেল আশরাফ রশিদের ওপর দায়িত্ব দেন যে এই সমস্ত সৈনিকদের, যারা পাকিস্তানের সৈনিকরা নিহত হয়েছেন, তাদেরকে ইসলাম ধর্ম মেনে যথাযথ সম্মানের সঙ্গে যাতে কবর দেওয়া হয়, এবং এরপরে তাদেরকে কবর দেওয়া হয় সম্মানের সঙ্গে, যেটা পাকিস্তানের দেওয়ার কথা ছিল সেই দায় ভারত পূরণ করে। এইবারে আসি যে দুটো ক্ষতির কথা বলবো বলেছিলাম, সেই দুটো ক্ষতির কথায়। এখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে বেশি কোন জায়গায় তফাৎ রয়েছে। এই যুদ্ধে আমাদের ক্ষতি হয়েছিল যে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডের মতো অসংখ্য বীর সৈনিক তাদের প্রাণ গেছিল এই যুদ্ধে, তারা যদি বেঁচে থাকতেন তারা দেশকে আরো বেশি সার্ভ করতে পারতেন। কিন্তু ইন্ডিয়ান আর্মি এই কারণেই বিখ্যাত যে তারা প্রাণের মায়া করে না দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের মানুষের সিকিউরিটির স্বার্থে। আর উল্টো দিকে পাকিস্তান, তখনকার সেনা প্রধান পারভেজ মুশারফ দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অস্থিরতা তার সুযোগ নিয়ে সেনা অভ্যুত্থান ঘটান এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সিংহাসন থেকে সরিয়ে নিজে রাষ্ট্রের ক্ষমতা দখল করেন। এইখান থেকেও বোধহয় দুটো দেশের তফাৎকে বুঝতে পারা যায়। সবশেষে ইন্ডিয়ান আর্মি, এয়ার ফোর্স, নেভি, ভারতের যে সমস্ত সিকিউরিটি সংক্রান্ত যে সংস্থাগুলো আছে, যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে দিন রাত সজাগ দৃষ্টি রেখে আমাদের দেশবাসীদের সুরক্ষা প্রদান করছে, সেই সমস্ত সংস্থাকে আরো একবার স্যালুট জানাচ্ছি। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।